আজকে আমরা ম্যাটারের সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। প্রথম দিন আমরা দেখেছিলাম যে ম্যাটার কি, ম্যাটার হতে গেলে কোনো একটা সাবস্টেন্সের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, আচ্ছা ম্যাটারের কটা স্টেটস থাকে এবং প্রত্যেকটা স্টেটসের কিছু ক্যারেক্টার্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা আসবো যে এই যে স্টেটসগুলো আমরা পেয়েছিলাম সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, এদের মধ্যে ইন্টার কনভার্সন হয়, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস এবং এর রিভার্স প্রসেস এইগুলো হতে থাকে। তো এইগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোন কোন ফ্যাক্টরস কাজ করছে এবং প্রত্যেকটা ফেজে যে চেঞ্জটা হয় তার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্সও চেঞ্জ হয়, এগুলো কিভাবে হচ্ছে এবং তার সাথে আরো কিছু সাবসিকুয়েন্ট টপিক আছে ছোটখাটো, সেগুলো নিয়ে আমরা বলবো। তো প্রথমেই যদি আসি যে ইন্টার কনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার, এখানে আমরা দেখলাম যে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস এবং গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এরকম ভাবে হতে থাকে। এবার নিশ্চয়ই কোনো জিনিস অটোমেটিক্যালি হতে থাকবে না, কোনো ফ্যাক্টরস এখানে থাকবে যেটা হেল্প করবে এই ইন্টার কনভার্সন গুলোর জন্য। কিরকম? মেইনলি দুটো ফ্যাক্টরস কাজ করে। নাম্বার ওয়ান ইজ টেম্পারেচার, নাম্বার টু ইজ প্রেশার। এদের দুজনের মধ্যে তুমি, আমি, আমরা আমাদের বাড়িতে কিন্তু টেম্পারেচারটাকে কাজে লাগিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতেই পারি, কিন্তু প্রেশারের ক্ষেত্রে আমরা খুব একটা করতে পারবো না। কেন? ওটা একটু মানে স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্টের দরকার, ল্যাবে বা স্পেশাল মেশিনস এর থ্রুতে করা যেতে পারে। কিন্তু হ্যাঁ, আমরা দেখেছি, তার এক্সাম্পল আমরা দেখেছি বাড়িতে। কিন্তু টেম্পারেচারটা আমরা হাতে কলমে করে দেখতে পারি। কিরকম? আমাদের খুব পরিচিত জল, ওয়াটার, নর্মাল ওয়াটার, তাকে যদি আমি, নর্মাল ওয়াটারকে যদি আমি ফ্রিজে রেখে দিই, রেফ্রিজারেটর, টেম্পারেচার অনেকটা কম। যদি আমি রুম টেম্পারেচারের সাথে কম্পেয়ার করে দেখি, রেফ্রিজারেটরের বিশেষ করে ডিপ ফ্রিজে কিন্তু টেম্পারেচার অনেকটা কম। সেখানে আমি যদি এক বাটি লিকুইড ওয়াটার রাখি, ওটা মোটামুটি 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বাদে দেখলাম পুরোটাই আইস ফর্মে কনভার্টেড হয়ে গেছে। তাহলে ছিল লিকুইড ওয়াটার, আমি যেই ওটাকে টেম্পারেচার কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ওটা সলিড হয়ে আইস হয়ে গেছে। তাহলে এটা আমি দেখলাম কি লিকুইড থেকে সলিড হয়ে গেল। আবার আমি ওই বাটিটাকে, যেটাতে বরফটা হয়ে গেছে, সেটাকে আবার বের করলাম, রুম টেম্পারেচারে রেখে দিলাম, দেখলাম কিছুক্ষণ বাদে আস্তে 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 ওটা মেল্টেড হয়ে গিয়ে ওটা কিন্তু লিকুইড ওয়াটার হয়ে গেছে। ঠিক, এবার আমার ইচ্ছে হলো যে আচ্ছা লিকুইড ভার্সন দেখলাম, সলিড ভার্সন দেখলাম, এবার আমি গ্যাসিয়াস ভার্সনটা দেখবো। ওটাকে নিয়ে গিয়ে আমি ওভেনে চাপিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম, আস্তে আস্তে ওটা বয়েলড হওয়া স্টার্ট করলো, বয়েলিং স্টার্ট হলো। কিছুক্ষণ পরে আমি দেখবো পুরো জলটাই টকবক করে ফুটছে এবং একটা ওয়াটার ভেপার, আমরা বুঝতে পারি একটা ধোয়া ধোয়া মতন ওঠে, ওইটাও কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে, ওয়াটার ভেপারে কনভার্সনটা শুরু হয়ে গেছে। তার মানে কি লিকুইড ওয়াটার থেকে গ্যাসিয়াস ফর্মটাও দেখতে পাচ্ছি। তাহলে এই যে সলিড থেকে লিকুইড, দেন আবার লিকুইড থেকে গ্যাস, কিভাবে হচ্ছে তাহলে? যখন ওটা আইস ছিল, মানে একদম সলিড ফর্মে ছিল, তাকে আমি কিছুটা হিট দিয়েছি। প্রথমেই বললাম রেফ্রিজারেটরের টেম্পারেচার কিন্তু অনেকটা কম, যে আমি ওটাকে রুম টেম্পারেচারে আনছি, টেম্পারেচারটা ইনক্রিজড হয়ে যাচ্ছে। তাহলে ওই সলিড ফর্ম মানে আইসটা কিছুটা হিট অ্যাবজর্ব করছে এবং লিকুইড স্টেটে ওটা কনভার্টেড হয়ে যাচ্ছে। এবং এই যে প্রসেসটা আমি বললাম না যে মেল্টেড হয়ে যাচ্ছে, মানে কি আমরা অনেক সময় বলে থাকি যে মেল্ট হয়ে গেছে, গলে গেছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে কিন্তু মেল্টিং। ঠিক, হিটটা অ্যাবজর্ব করলো। এবার এই লিকুইড ওয়াটার যদি আরো হিট অ্যাবজর্ব করে, মানে কি আমি লিকুইড ওয়াটারটাকে ওভেনের মধ্যে রেখে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, জ্বলছে, আগুন জ্বলছে এবং ওটা আবারও কিছুটা হিট অ্যাবজর্ব করে গ্যাসিয়াস ফর্মে কনভার্টেড হয়ে গেল, যেটাকে আমরা ওয়াটার ভেপার বলে থাকি। তাহলে এই যে লিকুইড ওয়াটারটা বয়েলড হওয়া স্টার্ট হয়ে গেছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে বয়েলিং। এবং আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম ওই ওয়াটারটা কিন্তু ওয়াটার ভেপারে কনভার্সন হয়ে যাওয়া শুরু করবে এবং আরো কিছুটা টাইম পরে দেখবো ওটা অলরেডি পুরোটা হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানেও এই দুটো প্রসেসে হিট অ্যাবজর্ব করেছে। এবার যদি আমি রিভার্স প্রসেসের কথা বলি, মানে কি, আমার
ইচ্ছে হলো আমি ওই ওয়াটার ভেপারটাকে কোথাও একটা কনজার্ভ করে রেখেছি, যেটা আমরা খুব একটা করতে পারি না, বাট তাও আমি বললাম যে আমি একটা লিড দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখেছি, বা একটা স্পেশাল কোনো সেট আপ বানালাম যে ওয়াটার ভেপারটা উঠে একটা কোথাও কোথাও কোনো না একটা কন্টেইনারে জড়ো হচ্ছে বা কনজার্ভ করতে পারছি। সেই ওয়াটার ভেপারটাকে আমি যদি চাই তাহলে কিন্তু আবার লিকুইড ফর্মে ওটাকে নিয়ে আসতে পারি। কি করে? ওই ওয়াটার ভেপারটাকে যদি কিছুটা ঠান্ডা করা হয়, কিছুটা কুল ডাউন করা হয়, ওর থেকে কিছুটা হিট বেরিয়ে যাবে, তখন ও আবার লিকুইড ফর্মে ফিরে আসবে। এবং এই যে প্রসেসটা ফ্রম দ্য গ্যাসিয়াস স্টেট টু দ্য লিকুইড স্টেট, এই প্রসেসটাকে বলা হচ্ছে কন্ডেনসেশন, রাইট? আর লিকুইড ফর্ম থেকে যদি আবার আমি সলিড ফর্মে আসি, মানে কি, ওই লিকুইড ওয়াটারটা ছিল, আবার ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, সলিড ফর্মে চলে আসছে, আইস হয়ে যাচ্ছে। এটাকে দুটো টার্ম বলা যেতে পারে। সলিড হচ্ছে বলে আমরা সলিডিফিকেশনও বলতে পারি, বা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, ফ্রিজ হয়ে যাচ্ছে, তাই জন্য ফ্রিজিং পয়েন্টও বা ফ্রিজিং প্রসেসও বলতে পারি। এবার এই যে বয়েলিং যেটা বলেছি, এটাকে কিন্তু অনেক সময় ভেপোরাইজেশনও বলা হয়। কেন? কারণ ওই ওয়াটার ভেপার তৈরি হচ্ছে, বা কোনো একটা ম্যাটারের ভেপার ফর্মটা তৈরি হচ্ছে, তো তাই জন্য ওটাকে অনেক সময় ভেপোরাইজেশনও বলা হয়। কিন্তু আমরা মেইনলি বয়েলিং এইটাই মাথায় রাখবো, কারণ বয়েলিং থেকে আবার বয়েলিং পয়েন্ট একটা টার্ম আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো রিভার্স যেই দুটো প্রসেস, এখানে কিন্তু হিট যেটা সেটা কিন্তু রিলিজড হবে, যেটা আগের ক্ষেত্রে দেখেছিলাম প্লাস হিট মানে হিট অ্যাবজর্ব করছে, আর রিভার্স প্রসেসে কিন্তু হিট রিলিজ করবে এবং টেম্পারেচার কমতে থাকবে। কেন? আগের ভিডিওতে বা আগের পার্টে আমরা দেখেছি যে সলিডে পার্টিকলস গুলো খুব কাছাকাছি থাকে, অ্যাটমস বা মলিকিউলস গুলো খুব কাছাকাছি থাকে। লিকুইডে সেটা একটু বেড়ে যায়, রাইট? আর গ্যাসে তো অনেকটাই বেড়ে যায়, তাই না? তো সলিডে যখন পার্টিকলস গুলো আছে, মলিকিউলস গুলো আছে, ওদের মধ্যে ইন্টার মলিকিউলার স্পেসটা কিন্তু অনেকটা কম থাকছে। এবার যখন আমি হিট দিচ্ছি বা এই মলিকিউলস গুলো যখন সেই হিট এনার্জিটাকে যখন অ্যাবজর্ব করছে, ওদের মধ্যে কাইনেটিক এনার্জি যেটা সেটা ইনক্রিজড হচ্ছে। আগেও কাইনেটিক এনার্জি ছিল, কিন্তু আমরা পড়েছিলাম সলিডের মধ্যে যেহেতু স্পেসটা খুব কম থাকে, ওই জন্য কিন্তু ওরা ভাইব্রেট করতে থাকে, খুব একটা মুভ করতে পারে না। কিন্তু এখানে যখন এনাফ স্পেস রয়েছে এবং যখন হিটটা অ্যাবজর্ব করছে, মলিকিউলস গুলোর মধ্যে কিন্তু কাইনেটিক এনার্জি কিছুটা বেড়ে যাচ্ছে, এবং তার জন্য ওরা মুভ করতে আরম্ভ করবে। ঠিক আছে? দেন যখন লিকুইড স্টেটে গেল, দেখলাম মলিকিউলার স্পেসটা কিছুটা বেড়ে গেছে সলিডের থেকে, তাহলে ওরা মুভ করতে পারছে। এবার আমি এই লিকুইডটাকে যদি আরো হিট দেই, আরো গরম করতে থাকছি, টেম্পারেচার ইনক্রিজ করছি, তাহলে এই কাইনেটিক এনার্জিটা আরো বেড়ে যাবে, মুভ করার যে টেন্ডেন্সিটা মলিকিউলসের সেটাও আরো বেড়ে যাবে, তখন কিন্তু ওটা গ্যাসিয়াস ফর্মে কনভার্টেড হবে, এবং ইন্টারমলিকিউলার স্পেস যেটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? সলিডে ইন্টারমলিকিউলার স্পেসটা বাড়তে থাকছে যখন আমি তাকে হিট দিচ্ছি, এবং ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা ডিক্রিজড হবে। এটা আমরা আগেই পড়েছি যে যখন মলিকিউলার স্পেসটা ইনক্রিজড হয়, মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কমতে থাকে। দুটো কিন্তু অপোজিটে কাজ করে। তাহলে সলিডে আগে ছিল স্পেসটা কম, এখন স্পেসটা যত বাড়ছে ফোর্স অফ অ্যাট্রাকশনটা তত কমে যাচ্ছে, তার জন্য আরো কিছুটা ফ্রিলি ওরা মুভ করতে পারছে, এবং তার সাথে অবশ্যই কাইনেটিক এনার্জিটাও ইনক্রিজড হচ্ছে। সেম ভাবে যখন আমি এটাকে আরো হিট দিচ্ছি লিকুইডকে, সেটা যখন গ্যাসিয়াস ফর্মে যাচ্ছে, ইন্টারমলিকিউলার স্পেসটা আরো বেড়ে যাচ্ছে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা আরো কমে যাচ্ছে, কাইনেটিক এনার্জিও বেড়ে গেছে, তাই জন্য র্যান্ডামলি ওগুলো মুভ করছে। এবার যখন এর রিভার্স প্রসেস গুলো হচ্ছে, মানে গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, ঠিক এর উল্টোটা হয়। মানে কি, আমি যখন এর থেকে হিটটাকে কমিয়ে দিচ্ছি, মানে কুল ডাউন করে দিচ্ছি, একটু ঠান্ডা করছি, তখন এই কাইনেটিক এনার্জিটা ওদের মধ্যে আস্তে আস্তে কমতে থাকবে,
মুভ করার টেন্ডেন্সিটাও কমতে থাকবে, কাজেই ইন্টারমলিকিউলার স্পেস যেটা সেটা কিন্তু কমতে থাকবে, আর ফোর্স অফ অ্যাট্রাকশন কাছাকাছি চলে এসছে, বেড়ে যাবে। এবং লিকুইডকে যদি আমি আরো ঠান্ডা করতে থাকি তখন ওটা হয়ে যাবে কি সলিড ফর্ম। কেন? কারণ ফোর্স অফ অ্যাট্রাকশনটা আরো বেড়ে গেছে আর স্পেসটা আরো কমে গেছে। তাহলে এইভাবে কনভার্সন গুলো হতে থাকে। এটা গেল হচ্ছে টেম্পারেচার। এরপরে আসছে কি প্রেসার। প্রেসারও কিন্তু এই যে ইন্টার কনভার্সন এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিরকম? আমি একদম প্রথমেই বললাম যে প্রেসারের ব্যাপারটা কিন্তু আমরা দেখেছি, কিন্তু এগুলো যেমন আমরা বাড়িতে করতে পারবো, আইস ওয়াটার এগুলো নিয়ে করতে পারি, কিন্তু প্রেসারেরটা আমরা পারফর্ম করতে পারি না, বাট আমরা দেখেছি। কিরকম? আমরা সবাই এলপিজি সিলিন্ডার দেখেছি। প্রেসারে হচ্ছে একটা গ্যাসকে, গ্যাসিয়াস ম্যাটারকে যদি আমি হাই প্রেসারে লো টেম্পারেচারে কনজার্ভ করে রাখতে পারি, ওটা কিন্তু লিকুইড ফর্মে কনভার্টেড হয়ে যাবে। যেমন এলপিজি গ্যাস সিলিন্ডারে কিন্তু হাই প্রেসারে ওই লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যেটা সেটা কিন্তু থাকে, লিকুইড অবস্থায় থাকে, তাই জন্যই আমরা বলি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এবার তাহলে কাজটা কি করে হয়? যখন আমরা সিলিন্ডারের থেকে ভালভটা ওপেন করে দিই, প্রেসারটা কিছুটা রিলিজ হয়ে যাচ্ছে, ওই টাইমে মানে ভালভ থেকে থ্রু দ্য পাইপ যতক্ষণে গ্যাসে আসছে, ওই প্রেসারটা যেহেতু রিলিজড হয়ে যাচ্ছে, লিকুইড ফর্ম কিন্তু আস্তে আস্তে গ্যাসিয়াস ফর্মে ট্রান্সফর্ম করা শুরু করে দেয়, এবং যতক্ষণে ওটা ওভেনে বার্নার অবধি আসছে ওটা কিন্তু গ্যাসিয়াস ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায়। তাহলে এটা একটা এক্সাম্পল যেখানে কোনো একটা গ্যাসকে হাই প্রেসারে এবং লো টেম্পারেচারে প্রিজার্ভ করা হয়। কোন কন্ডিশনে বা কোন স্টেটে? না, লিকুইড স্টেটে। ঠিক। আর আরেকটা যেটা আমরা বলতে পারি যেখানে হাই প্রেসার এবং হাই টেম্পারেচার দুটোই কাজ করে, সেটা হচ্ছে ম্যাগমা। আমাদের একদম মাটির নিচে অনেকটা গভীরে ম্যাগমা যখন ধরো অগ্নুৎপাত হচ্ছে, ভলক্যানিক এরাপশন হচ্ছে, তখন আমরা দেখেছি ভিডিওতে যে ওগুলো পুরো লিকুইড অবস্থায় বেরিয়ে আসে এবং মানে অ্যাজ ইফ জ্বলছে জিনিসটা, ব্রাইট অরেঞ্জ, রেড, ইয়েলো এরকম কালার দেখতে লাগে। কেন না, এইগুলো কিন্তু একদম মাটির অনেকটা ডেপথে গিয়ে হাই প্রেসার অ্যালং উইথ হাই টেম্পারেচারে প্রিজার্ভ করা থাকে, মানে ওগুলো ওখানে থাকে। যখন ওই ইরাপশনটা হয় তখন যে লিকুইড ফর্মটা আসে, তার মানে কি ওগুলো কিন্তু যেহেতু প্রেসার আর লিকুইড হাই টেম্পারেচারটা ছিল তাই জন্য উঠে আসছে। যখন বাইরে চলে আসে, প্রেসার কমে যাচ্ছে, টেম্পারেচারও কিছুটা কমে যাচ্ছে, তখন ওগুলো আস্তে আস্তে সলিডিফাইড ফর্মে ট্রান্সফর্ম হয়। তাহলে এই দুটো হচ্ছে মোটামুটি প্রেসারের উপরে ডিপেন্ডেন্ট, যেটা আমি বললাম আমরা দেখেছি কম বেশি, বাট আমরা পারফর্ম করতে পারি না। বাট টেম্পারেচারটা কিন্তু আমরা সবাই করে থাকতে পারি। টেম্পারেচারে আরো দুটো পয়েন্টের কথা আসে। কি কি? অ্যাকচুয়ালি দুটো না, সবগুলোর ক্ষেত্রেই আসে, বাট আমরা মেইনলি পড়ি বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এই দুটোই। কিরকম? মেল্টিং পয়েন্ট দিয়ে যদি স্টার্ট করি, আমি ওই আইসটাকে যখন রুম টেম্পারেচারে এনেছি, একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে, আমরা খুব মাইনিউটলি খেয়াল করি না, বাট যদি খুব মাইনিউটলি খেয়াল করো দেখবে একটা সার্টেন টাইমে গিয়ে কিন্তু ওটা মেল্টেড হওয়া স্টার্ট করে, মেল্ট করা স্টার্ট করে। যেই পয়েন্টটাতে মেল্টিং স্টার্ট হচ্ছে সেই পয়েন্ট অফ টেম্পারেচার সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য প্রসেস। মানে কি, আইসের আমরা জানি মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিপ ফ্রিজে টেম্পারেচার আর একটু বেশি থাকবে, বা যেগুলো ধরো আইসক্রিমের বড় বড় ফ্রিজ সেগুলোতে টেম্পারেচার আরো বেশি থাকবে। এবার এদের ক্ষেত্রে ধরো -2, 3-তে রয়েছে, যখন আমি ওটা বাইরে আসছি বা বাইরে আনছি, এটাকে আমি রিমুভ করে দিই, যখন আমি ওটাকে বাইরে আনছি তাহলে যদি এখানে 0 থাকে, এগুলো 1, 2, 3 এরকম, আর এইদিকে হচ্ছে কি -1, -2 এরকম। তো আমি ধরে নিলাম প্রথমে ছিল হচ্ছে -2-তে। তো -2 থেকে যখন রুম টেম্পারেচার এখানে এরকম করে ধরো 32 ডিগ্রি রয়েছে, ঠিক আছে, তাহলে যখন এরকম করে যাচ্ছে, আগে তো ওকে 0টা পেরোতে হবে, তারপরে তো পজিটিভে যেতে পারবে। যখনই -1,
-2 -1 এরকম করে জিরোতে আসবে, তখনই কিন্তু মেল্টিংটা স্টার্ট হবে। এবং যতক্ষণ না পুরো বরফটা মেল্ট করে পুরো লিকুইড ওয়াটার হচ্ছে, এই টেম্পারেচারটাতেই কনস্ট্যান্ট থাকবে, তারপরে ওর টেম্পারেচারটা আস্তে 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 বাড়তে থাকবে। তাহলে এই যে পার্টিকুলার একটা টেম্পারেচার যেখানে একটা সলিড মেল্ট করা স্টার্ট করছে এবং থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচারটা সেম থাকছে, সেটাকেই বলা হচ্ছে মেল্টিং পয়েন্ট। সেম ভাবে বয়লিং পয়েন্টও তাই। তাহলে এটা গেল মেল্টিং পয়েন্ট, সেম ভাবে বয়লিং পয়েন্টও তাই। কোনোটা টেম্পারেচার যেরকম রুম টেম্পারেচারে থাকে সেরকম রুম টেম্পারেচারে ওটাকে রাখা হয়েছে লিকুইড ওয়াটারটাকে। এবার আমি যে ওভেনে দিয়েছি, ওভেনে দেওয়ার পর ওটা আস্তে 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 গরম হবে, একটা পয়েন্টের পর গিয়ে ওটা 100 ডিগ্রিতে রিচ করবে। আমি জলের কথা বলছি, সবার ক্ষেত্রে কিন্তু সেম না। এটাও যেটা আমি 0 বললাম, এটা কিন্তু বরফের ক্ষেত্রে, আইসের ক্ষেত্রে সবার যে সলিড মানে সলিড থেকে লিকুইড বা মেল্টিং পয়েন্ট সেম হবে একেবারেই না। এটা ম্যাটার টু ম্যাটার ডিফার করবে। আমি এখানে জল নিয়েই আলোচনা করছি, ঠিক আছে? তো যখন লিকুইড ওয়াটারটাকে আমি ওভেনে বসাবো, যেই ফোটা শুরু হলো, বয়েলিং স্টার্ট হলো, ওটা কিন্তু 100 ডিগ্রিতেই হবে। এবং যতক্ষণ না পুরো ওয়াটারটা বয়েলড হওয়া কমপ্লিটেড হবে, ততক্ষণ ওই 100 ডিগ্রিতেই ওটা থাকবে। তাহলে এই 100 ডিগ্রি হচ্ছে ওয়াটারের জন্য কনস্ট্যান্ট একটা টেম্পারেচার, যেখানে এই বয়েলিং প্রসেসটা পুরোটা হচ্ছে। এবং এই পয়েন্টটাকেই বলা হচ্ছে বয়েলিং পয়েন্ট। কার? এক্ষেত্রে ওয়াটারের। ঠিক আছে? এবার অন্য কোনো ম্যাটার হলে তারটা অবশ্যই ডিফার করবে, রাইট? আচ্ছা, সেম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু হয়, মানে আমি এখানে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট দিয়ে বললাম, সেম ভাবে কন্ডেনসেশন পয়েন্টও আমরা বলতে পারি, ফ্রিজিং পয়েন্ট তো আমাদের থাকেই। ফ্রিজিং পয়েন্ট কোনটা? তাহলে আমি যদি প্রথমে বলি কন্ডেনসেশন পয়েন্ট, তাহলে কি হবে? গ্যাসিয়াস বা ভেপার ফর্মটাকে যদি আমি একটা পার্টিকুলার টেম্পারেচারে নিয়ে আসি, যেখানে ওটার লিকুইড ফর্ম হওয়া স্টার্ট হচ্ছে, এবং যতক্ষণ না পুরো গ্যাসটা লিকুইড ফর্মে কনভার্টেড হচ্ছে, ওই কনস্ট্যান্ট টেম্পারেচারটাই থাকছে, সেই কনস্ট্যান্ট টেম্পারেচারটাকে আমি বলবো তার কন্ডেনসেশন পয়েন্ট। সেম ভাবে ফ্রিজিং পয়েন্ট, সলিডিফিকেশন পয়েন্ট আমরা খুব একটা বলি না, ফ্রিজিং পয়েন্টই বলি। তো ফ্রিজিং পয়েন্ট কি? কোনো একটা লিকুইডকে আমি একটা টেম্পারেচারে নিয়ে গেলাম, আমি জানি তার ফ্রিজিং পয়েন্ট কতটা। বরফের ক্ষেত্রে কি হবে? 0। তাহলে তুমি একটা রুম টেম্পারেচারে রেখেছিলে, সেটা তো অবভিয়াসলি 0 থেকে বেশি হবে রুম টেম্পারেচারে। তো ওটাকে যদি তুমি ফ্রিজের মধ্যে রাখো, ওটা কি ডিরেক্টলি মাইনাসে চলে যাবে? ধরো আইসক্রিমের যে বড় বড় ফ্রিজগুলো হয় সেখানে রেখেছো, একেবারেই না। ওকে তো আগে এই 0টা টপকাতে হবে। তাহলে যেই কমতে 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 0তে এলো, ওর আস্তে আস্তে আইস ফর্মেশনটা শুরু হবে। যেই আইস ফর্মেশনটা শুরু হলো, ওটা হচ্ছে ওর ফ্রিজিং পয়েন্ট। যতক্ষণ না পুরো জলটা আইসে কনভার্টেড হবে, ওর এই টেম্পারেচারটাই মেনটেন হবে। হয়ে গেল আইস ফর্মেশন, তারপরে কিন্তু ও এইদিকে টেম্পারেচারটা কমাতে থাকবে বা ওর কমতে থাকবে। তো এই গেল হচ্ছে কয়েকটা পয়েন্ট নিয়ে, যেটা আমরা বলি যে বয়েলিং পয়েন্ট কি, মেল্টিং পয়েন্ট কি, কিভাবে চেঞ্জ হয় এটা। এবার আসছে ল অফ কনজারভেশন অফ মাস। এই পুরো নামটার মধ্যেই রয়েছে কি? কনজারভেশন অফ মাস। প্রথমে বলে রাখি, এটা কে এর প্রবক্তা বা এই থিওরিটা কে দিয়েছেন? না, অ্যান্টনি ল্যাভয়েশিয়ার। উনি একজন কেমিস্ট ছিলেন। উনি বিভিন্ন এক্সপেরিমেন্ট এসবের থ্রুতে দেখলেন যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে একটা হয় রিয়াক্টেন্ট আর একটা হয় প্রোডাক্ট। রিয়াক্টেন্ট কি? না, কেমিক্যাল রিয়াকশনে যেই ইনগ্রিডিয়েন্টগুলো পার্টিসিপেট করছে, যেই যেই জিনিসগুলো নিয়ে রিয়াকশনটা হচ্ছে, তারা হচ্ছে রিয়াক্টেন্টস। এবং রিয়াকশনটা হওয়ার পরে যেই জিনিসগুলো তৈরি হচ্ছে তাদেরকে বলা হচ্ছে প্রোডাক্টস, রাইট? এবার উনি দেখলেন কি, যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে রিয়াক্টেন্টসের যা মাস হবে, আফটার কমপ্লিটিং দ্যাট কেমিক্যাল রিয়াকশন যেই প্রোডাক্টসগুলো আমরা পাই তার মাসও সেম থাকবে। ঠিক? তাহলে এখানে আমি ধরে নিয়েছি A প্লাস বি, মানে A একটা যে কোনো রিয়াক্টেন্ট, বি যে কোনো একটা রিয়াক্টেন্ট। এবার কেমিক্যাল রিয়াকশনটা হলো, সি আর ডি দুটো প্রোডাক্টস তৈরি হলো। এদের ক্ষেত্রে দুজনেরই মাস সেম হবে, মানে কি A প্লাস বি টোটাল তার যা মাস থাকবে
সি প্লাস ডি তারও টোটাল সেই মাস থাকবে। তার মানে কি আমি কিন্তু এটা বলবো না যে এর যা মাস থাকবে সেটাই সি এর মাস, না এটা না, বা বি এর যা মাস থাকবে সেটাই ডি এর মাস, একবারও না। এ প্লাস বি এর টোটাল যা মাস থাকবে সি প্লাস ডি তার টোটাল মাস সেম থাকবে। এবার প্লাস মাইনাস হতে পারে, এর কিছুটা কম এর বেশি, এর কিছুটা বেশি এর কিছুটা কম, এটা হতে পারে। ঠিক আছে, এটা উনি বলেছিলেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেটাই দেখে থাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা ফলো করে না, মানে এই রুলগুলো ফলো হয় না। কিরকম? আচ্ছা, আমরা যদি কোনো একটা ওপেন সিস্টেমে কোনো একটা এক্সপেরিমেন্ট করি, মানে ধরো আমি 1 বাটি জল নিয়েছি, যেটা এতক্ষণ ধরে বলা হচ্ছিল লিকুইড টু গ্যাস হচ্ছে, তো আমি 1 বাটি জল নিয়ে ওটাকে ওভেনে বসিয়েছি। এবার 1 বাটিতে আমি ধরো বললাম যে 50 ml মতন জল রয়েছে, আমি ক্যালকুলেট করে নিয়েছি, দেখে নিয়েছি। যেই আমি ওটাকে গরম করা স্টার্ট করলাম, ওটা ভেপারাইজড হওয়া স্টার্ট হয়ে গেল, আমি কোনো ঢাকনা দিয়ে ওটাকে চাপা দেইনি। কিছুক্ষণ পরে ওটা যখন কিছুটা মোটামুটি ভেপারাইজড হয়ে গেছে, ওটাকে বন্ধ করলাম, ঠান্ডা করলাম, আবার যখন ওয়েট করলাম দেখলাম 40 ml দেখাচ্ছে। তাহলে 10 ml-টা কোথায় গেল? 10 ml-টা ওই যে অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার হয়ে মিশে গেছে, ওখানে তো 10 ml চলে গেছে, সেটা তো আমি আর কালেক্ট করে রাখতে পারিনি। তাহলে ওপেন সিস্টেমের ক্ষেত্রে এটা ফলো করা যাবে না। কেন? কারণ জিনিসটা খোলা, যদি এমন কোনো সাবস্টেন্স বা প্রোডাক্ট তৈরি হয় যেটা অ্যাটমসফিয়ারে মিশে যেতে পারবে, তাহলে তো ওটা অ্যাটমসফিয়ারে মিশে যাবে, সেটাকে তো আমি প্রিজার্ভ করে রাখতে পারবো না। আমার এইটা ফলো করার জন্য ক্লোজড একটা সিস্টেম দরকার, মানে কি ওয়াটার ভেপারটাকে যাতে আমি প্রিজার্ভ করে রাখতে পারি সেরকম একটা কোনো সেটআপ আমাকে তৈরি করতে হবে। তারপরে আমি যদি পারফর্ম করি দেখবো যে আচ্ছা এখানে 40 আছে ওখানে 10 আছে, তার মানে তো সেই 50 হলো, এইরকম ব্যাপার। আরেকটা যেটা বলছেন যে এটা কিন্তু নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে ফলো করা যায় না। কিরকম নিউক্লিয়ার রিয়াকশন আমরা জানি, একটা হয় ফিউশন, একটা হয় ফিশন। সেখানে দেখা যায় যে খুবই কম অ্যামাউন্টের সাবস্টেন্স বা ম্যাটার নিয়ে, এলিমেন্ট নিয়ে একটা বিশাল অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হয়। ঠিক যেমন ইউরেনিয়াম 235 খুবই কম অ্যামাউন্টে নিয়ে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হয়। তাহলে এখানে ফিউশনও হতে পারে বা ফিশনও হতে পারে। ফিশন মানে ভেঙে যাওয়া, ফিউশন মানে জুড়ে যাওয়া। ঠিক আছে, তো এখানে খুব কম অ্যামাউন্ট নিয়ে কিন্তু অনেকটা এনার্জি তৈরি হচ্ছে। আমি যদি অ্যামাউন্ট আর এনার্জির পরিমাপটা করি তাহলে কিন্তু আমি মেলাতে পারবো না। তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু এই যে রুল, যেটা যে ল অফ কনজারভেশন অফ মাসটা যেটা আমি রিয়াক্টেন্টে কাজে লাগিয়েছি সেটাই প্রোডাক্টে থাকবে, এটা কিন্তু এই দুটো ক্ষেত্রে মেনে চলে না। ঠিক আছে, আরেকটা যেটা প্রসেসের মধ্যে পড়ে সাবলিমেশন অ্যান্ড ডিপোজিশন, সেটা আমি অলরেডি সাবলিমেশনের একটা আলাদা বড় ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর আমি এখানে ছোট করে বলে রাখছি, সাবলিমেশন হচ্ছে যখন সলিড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে ডিরেক্টলি কনভার্টেড হয়, মানে কি মাঝখানে লিকুইড স্টেটটা হবে না। জেনারেলি আমরা কি দেখলাম, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, আবার গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড। সাবলিমেশনে মাঝখানে লিকুইড স্টেটটা থাকে না, সলিডকে হিট দিলে ওর পার্টিকলস গুলো এতটাই এনার্জাইজড হয়ে যায় ও ডিরেক্টলি গ্যাসিয়াস স্টেটে চলে যায়। সেম ভাবে গ্যাসিয়াস স্টেটকে কুল ডাউন করলে ও এতটাই ঠান্ডা হয়ে গেল যে ও পুরোপুরি সলিড স্টেটে চলে গেল, মাঝখানে লিকুইড স্টেটটা হয় না। সলিড থেকে গ্যাস, এই প্রসেসটাকে বলা হয় সাবলিমেশন। আর গ্যাস থেকে সলিড এটাকে বলা হচ্ছে ডিপোজিশন, কারণ ডিপোজিটেড হচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ডিপোজিশন, রাইট। আরেকটা পয়েন্ট যেটা ভেপার আর গ্যাস, আমরা খুব ইন্টারচেঞ্জ করে টার্ম দুটোকে ইউজ করি, বাট দুটো জিনিস কিন্তু সেম নয়। কেন? গ্যাস আমরা কোনগুলোকে বলবো, যেই এলিমেন্টগুলো ন্যাচারালি রুম টেম্পারেচারে বা নর্মালি গ্যাসিয়াস ফর্মেই থাকে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে সব গ্যাস, কারণ এরা নর্মালি রুম টেম্পারেচারে হোক বা অ্যাটমসফিয়ারে এরা কিন্তু গ্যাসিয়াস স্টেটেই রয়েছে, এরা হচ্ছে গ্যাস। আর ভেপার কোনটাকে বলবো না, যেই সাবস্টেন্স গুলোকে আমি অন্য কন্ডিশনে নিয়ে গেছি, হিট দিয়েছি, টেম্পারেচার ইনক্রিজ করেছি, তারপরে ওটা সলিড থেকে বা লিকুইড থেকে গ্যাসে কনভার্টেড হয়েছে বা গ্যাসিয়াস স্টেটে কনভার্টেড হয়েছে,
সেই সাবস্টেন্স বা সেই ফর্মটাকে আমরা বলবো ভেপার। মানে আমি যদি বলি লিকুইড থেকে গ্যাস হয়েছে, তার মানে কি ওই যে ওয়াটারটা ছিল লিকুইড ওয়াটার, হিট দিয়েছি ওয়াটার ভেপার হয়েছে। আমি ধরো নিয়েছি ন্যাপথলিন বা ক্যাম্ফার, হিট দিয়েছি ওর ভেপার স্টেটে গেছে, তাহলে এগুলো হচ্ছে ভেপার। আর গ্যাস হচ্ছে নর্মালি যারা গ্যাসিয়াস স্টেটেই থাকে। তো এইটাই আজকের ছিল হচ্ছে ম্যাটার রিলেটেড যেইটুকুন পার্ট বাকি ছিল। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ।